লাস্ট ক্লাসে আমরা জন্ডিসের ডেফিনেশন, প্রি হেপাটিক অ্যান্ড হেপাটিক জন্ডিস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে আলোচনা করব। তো অবস্ট্রাকটিভ জন্ডিস মানে কি সেটা আমাকে জানতে হবে। অবস্ট্রাকটিভ জন্ডিস মানে হলো যে আমার বডিতে জন্ডিস ডেভেলপ হচ্ছে বা বিলিরুবিন বেড়ে যাচ্ছে ডিউ টু এনি অবস্ট্রাকশন। এখন অবস্ট্রাকশনটা কোথায় হতে হবে? অবস্ট্রাকশন হতে পারে আমার কমন হেপাটিক ডাক্ট, অবস্ট্রাকশন হতে পারে আমার হেপাটিক ডাক্ট। তাহলে আমার যে জায়গাটা বা গল ব্লাডার দিয়ে কমন হেপাটিক ডাক্ট অবস্ট্রাকশন হতে পারে। সুতরাং আমার লিভারের বাইরে যে কোনো জায়গায় যদি আমার অবস্ট্রাকশন হয় এবং biliary ড্রেনেজে কোনো প্রবলেম তৈরি করে এবং তার জন্য যদি আমার জন্ডিস ডেভেলপ করে, তখন আমরা তাকে বলবো পোস্ট হেপাটিক জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস। আমাদের সার্জারিতে সাধারণত আমরা এই অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টগুলোই বেশি পেয়ে থাকি। আর প্রি হেপাটিক এবং হেপাটিক জন্ডিস এটা সাধারণত মেডিসিন ডিপার্টমেন্টে যায়। তো আমাদের সার্জারি ডিপার্টমেন্টে আমরা মেনলি ডিল করি হলো অবস্ট্রাকটিভ জন্ডিস নিয়ে যে পেশেন্টগুলো আসে তাদেরকে নিয়ে। এখন অবস্ট্রাকশন আমরা বললাম যে অবস্ট্রাকশন কী কী কারণে হতে পারে। তাহলে আমরা গত ক্লাসে একটু রিকল করি, মানে নর্মাল পাথওয়ে নিয়ে, যে আমাদের বডিতে যে আরবিসি থাকে ব্লাড ভেসেলের মধ্যে, এগুলো আরবিসিগুলো ব্রেকডাউন হয়ে হিমোগ্লোবিনটা ভেঙে বিলিরুবিন কনভার্ট হয়, যেটা আনকনজুগেটেড বিলিরুবিন হিসেবে থাকে। এই আনকনজুগেটেড বিলিরুবিনটা লিভারে আসে, লিভারে এসে সেটা কনজুগেটেড বিলিরুবিন কনভার্ট হয়। কনজুগেটেড বিলিরুবিনটা রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট থেকে নিচে নামে, যেটা আমরা বলি কমন হেপাটিক ডাক্ট। তারপরে লিভার গল ব্লাডারে আসে, সেখানে স্টোর হয়ে সেখানে সিস্টিক ডাক্টটা আর কমন হেপাটিক ডাক্ট মিলে হয় সিবিডি দিয়ে এসে মেন প্যানক্রিয়াটিক ডাক্টের সাথে মিলিত হয়ে সেকেন্ড পার্ট অফ ডিউডেনাম, যেটাকে আমরা বলি অ্যাম্পুলা অফ ভ্যাটার, সেখানে এসে ওপেন করে এবং ইন্টেস্টাইনে চলে আসে, যেটা আমাদের স্টুলের সাথে মিক্সড হয়ে সেটা পরে বের হয়ে যায়, কিছু ইউরিনের সাথে বের হয়। এটা হলো তোর নর্মাল পাথওয়ে অফ বিলিরুবিন। এখন যদি এই যে আমরা বললাম যে লিভার থেকে কনজুগেশন হয়ে বের হওয়ার যে রাস্তাটা, এই রাস্তার যে কোনো জায়গায় যদি অবস্ট্রাকশন হয়, যেমন একটা কী হতে পারে, একটা হতে পারে যে তার এখানে একটা স্টোন ডেভেলপ, সিবিডিতে একটা স্টোন, টার্মিনাল সিবিডিতে একটা স্টোন ডেভেলপ করলো, যাকে আমরা কী বলতে পারি, যদি টার্মিনাল সিবিডিতে স্টোন হয় তাকে আমরা বলি কোলেডোকোলিথিয়াসিস। তার মানে কোলেডোকোলিথিয়াসিসের একটা কারণে কোলেডোকোলিথিয়াসিসের একটা কজ, যার কারণে অবস্ট্রাকশন ডেভেলপ হচ্ছে, বাইলগুলো বের হতে পারছে না, যার কারণে তার বিলিরুবিন বেড়ে যাচ্ছে। একটা হতে পারে কি, তার যে সিবিডিটা হলো কোনো কারণে ট্রমার হিস্ট্রি ছিল অথবা ন্যারোয়িং হয়ে এখানে অবস্ট্রাকশন হয়ে গেছে বা biliary স্ট্রাকচার ডেভেলপ করে গেল। তাহলে একটা হলো কোলেডোকোলিথিয়াসিস, একটা হতে পারে biliary স্ট্রাকচার। এছাড়া কী হতে পারে, এই যে এটা হলো প্যানক্রিয়াসের হেড, যদি প্যানক্রিয়াসের হেডের এখানে একটা গ্রোথ বা ম্যালিগন্যান্ট একটা গ্রোথ তৈরি হয়, এই গ্রোথটা আস্তে আস্তে বড় হতে একটা সময় কী করবে, এটাকে কম্প্রেশন করবে, একটা সময় গিয়ে এটাকে কম্প্রেশন করে ডাক্টটাকে বন্ধ করে ফেলবে। যখন এই গ্রোথটা বড় হয়ে ডাক্টটাকে কম্প্রেশন নিচ থেকে ধাক্কা দিয়ে কম্প্রেশন দিয়ে এটাকে বন্ধ করে ফেলবে, তখন কিন্তু আর biliary ড্রেনেজটা হবে না, বাইলগুলো ড্রেন করতে পারবে না, বাইলগুলো সব জমে যাবে, তখন স্টেসিস হবে, যাকে আমরা বলি কোলেস্টেসিস। তখন বিলিরুবিনটা এখানে থেকে যাবে, সেটা ব্লাডে চলে গিয়ে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করবে। আর কি হতে পারে, এই যে এখানে অ্যাম্পুলা অফ ভ্যাটার, এই অ্যাম্পুলার চারপাশে যদি ম্যালিগনেন্সি হয়, টিউমার তৈরি হয়, একটা গ্রোথ বড় হচ্ছে, যেটা আমরা বলি পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা। এই পেরিঅ্যাম্পুলারি কার্সিনোমা যখন বড় হয়ে এই মুখটাকে অ্যাম্পুলা অফ ভ্যাটারের যে ওপেনিং সেকেন্ড পার্ট অফ ডিউডেনামে, সেটাকে ওপেনিংটাকে বন্ধ করে ফেলবে। বন্ধ করে দিলেও কিন্তু এই বাইলগুলো আছে, বাইলগুলো ড্রেন করতে পারবে না। যদি বাইলগুলো ড্রেন করতে না পারে, তখন কি হবে, পেশেন্টের জন্ডিস ডেভেলপ করবে। যেহেতু অবস্ট্রাকশনের জন্য জন্ডিস হচ্ছে, এইকে আমরা বলবো অবস্ট্রাকটিভ জন্ডিস। আর কি হতে পারে, সিবিডির ইটসেলফ ভিতরে, তো সিবিডির মধ্যেও তো টিউমার হতে পারে, একটা গ্রোথ হয়ে বড় হয়ে এই তোমার লুমেনটা পুরো অফ করে দিল, তখন অবস্ট্রাকশন ডেভেলপ করবে, যাকে আমরা বলি কোলানজিওকার্সিনোমা। তো কোলানজিওকার্সিনোমার জন্য যদি অবস্ট্রাকশন ডেভেলপ করে, তখনও জন্ডিস ডেভেলপ করতে পারে, একে আমরা বলবো অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলানজিওকার্সিনোমা। আর কি হতে পারে, আমাদের ইন্টেস্টাইনে অনেক ওয়ার্ম থাকে, ইন্টেস্টাইনাল ওয়ার্ম, এটা এসে biliary ওয়ার্ম এখানে এসে লম্বা করে এসে গলা পাকিয়ে এটা জীবিত হতে পারে বা মৃত হয়েও কী করতে পারে, সিবিডিটাকে বন্ধ করতে পারে। তার মানে biliary ওয়ার্ম বা ইন্টেস্টাইনাল ওয়ার্ম ওইখানে গিয়েও অবস্ট্রাকশন করতে পারে।
তাহলে এগুলো হলো কজ, আমরা জানলাম। তাহলে কী কী কারণে আমাদের বিলিয়ারি অবস্ট্রাকশন হতে পারে এবং তার জন্য জন্ডিস হয়ে পেশেন্ট আসবে। এখন পেশেন্টরা আমাদের কাছে কী নিয়ে আসে, ক্লিনিক্যাল ফিচারটা কী থাকে? পেশেন্টের একটা থাকে যে পেশেন্টের পুরো শরীর হলুদ হয়ে গেছে, যেটা আমরা ডেফিনেশনে জানছি, যে তার স্কিন, তারপর আপার স্ক্লেরা, তার মিউকাস মেমব্রেন, এগুলো ইয়েলো ডিসকালারেশন হয়। তো পেশেন্ট সাধারণত এগুলো দেখে ঘাবড়িয়ে যায় এবং তারা আমাদের কাছে চলে আসে। আর কি থাকবে সে পেশেন্টের কমপ্লেন? আর থাকবে পেশেন্ট বলবে যে আমার পুরো শরীরে ইচিং হয়। তাহলে মানে জেনারেলাইজড ইচিং একটা কমপ্লেন থাকবে। তাহলে একটা পেশেন্ট আমার কাছে কী কী নিয়ে আসতে পারে? একটা নিয়ে আসবে তার ইচিং, জেনারেলাইজড ইচিং নিয়ে আসবে, জন্ডিস নিয়ে আসবে। আর কি নিয়ে আসতে পারে? যদি বলে তার এপিগ্যাস্ট্রিক রিজিয়নে পেন, তাহলে আমি ধরে নেব এটা হয়তো কোলিডোকোলিথিয়াসিস বা কোলাঞ্জাইটিস ডেভেলপ কোর্সের জন্য পেন, এটা একটা কারণ হতে পারে। যদি বলে তো আমার ওয়েট লসের হিস্ট্রি আছে, তাহলে আমি ধরে নেব যেটা কোনো একটা ম্যালিগনেন্সি হতে পারে। ইটস মেবি কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস or cholangiocarcinoma or carcinoma head of pancreas or periampullary carcinoma। তো যদি ওয়েট লস হিস্ট্রি থাকে, তার মানে আমি পেশেন্টের হিস্ট্রি থেকেই কিন্তু আমি ডায়াগনোসিস দিকে আগাবো, কোন দিকে যেতে পারে। এখন কি কি সমস্যাগুলো হয়, আর কি হয় পেশেন্ট, আমরা হিস্ট্রিটা কি জিজ্ঞেস করি। যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিস, আমরা পেশেন্টকে একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা কিছু লিডিং কোয়েশ্চেন করি। আমরা বলি যে আপনার পায়খানাটা কেমন, পায়খানা ভাসে কি না। তো এই পেশেন্টের পায়খানা কী হবে? পায়খানাটা ভাসে, কেন ভাসে তা আমরা একটু জেনে নিই। নর্মালি কী হয়, এই যে বিলিরুবিনটা যখন আসে, বিলিরুবিনের কাজটা আমার জানতে হবে এর আগে। যখন এই বিলিরুবিনগুলো আসে, কনজুগেট বিলিরুবিন, ও তো ইন্টেস্টিনে আসে। ইন্টেস্টিনে আসে কী করে? আমরা যে খাবারগুলো খাই, ফ্যাটি খাবার খাই বা প্রোটিন খাই, ও এগুলাকে এসে একটা বড়, সাপোজ আমি একটা বড় একটা খাবার খেলাম, বিলিরুবিনগুলো, বাইলগুলো এসে এইগুলাকে ভাঙে। একটা বড় খাবার ছিল, এটাকে ভেঙে ছোট 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 খাবারে কনভার্ট, মানে ছোট ছোট ড্রপলেটে কনভার্ট করে। এই যে ছোট ছোট ড্রপলেটে কনভার্ট করার প্রক্রিয়া, এটাকে বলা হয় ইমালসিফিকেশন। তাহলে ইমালসিফিকেশন হেল্প করে কি? এই বাইল সলগুলো ইমালসিফিকেশন হেল্প করে। এখন যদি আমার বাইল ইন্টেস্টাইনে না আসে, তাহলে কি আমার এই ইমালসিফিকেশন হবে? হবে না। ইমালসিফিকেশন যদি না হয়, তাহলে আবার ডাইজেশন হবে না। কারণ আমার যে এনজাইম, এই এনজাইমগুলো এত বড় ফুড পার্টিকেলগুলোকে ভাঙতে পারে না। যখন বাইল এটাকে ভেঙে ছোটো ছোটো ফুড ড্রপলেটে ভাগ করে, তখন এগুলোর উপরে আমার হলো এনজাইমগুলো কাজ করে, অ্যামাইলেজ, লাইপেজ, এই এনজাইমগুলো তখন এটার উপর কাজ করতে পারে, এগুলোকে ভাঙতে পারে। কিন্তু যখনই এত বড় খাবার থাকবে, ইমালসিফিকেশন হবে না, এটার উপর কিন্তু আমার এনজাইম কাজ করবে না, তখন আমার এটা কিন্তু ব্রেকডাউন হবে না। এটা যদি ব্রেকডাউন না হয়, তাহলে এইটাই পায়খানা দিয়ে বের হবে। তো আমি সাপোজ আমি ফ্যাটি খাবার খাচ্ছি, তো আমার তো যেহেতু অবস্ট্রাকশন, আমার ইমালসিফিকেশন হচ্ছে না, এই ড্রপলেটে ভাগ হচ্ছে না। ড্রপলেটে ভাগ না হলেও তো আমার এটা ডাইজেশন হবে না। ডাইজেশন যদি না হয়, তাহলে এটাই আমার পায়খানার সাথে বের হবে। তাহলে আমার পায়খানার সাথে কি যাচ্ছে? ফ্যাট যাচ্ছে। যখন ফ্যাট যাবে, তাহলে ফ্যাট কী হয়? পানিতে ভাসে। তাহলে পানিতে ভাসবে, স্টুলটা পানিতে ভাসবে। ফ্যাট কী হয়? একটু ফ্রদি হয়। তাহলে পায়খানাটা কীরকম হবে? একটু ফ্রদি হবে, স্টুলটা ফ্রদি হবে। আর কি হবে? এই পেশেন্টটার যেহেতু ডাইজেশন হচ্ছে না, ও যা খাচ্ছে সেটাই কী হবে? স্টুলের সাথে বের হয়ে যাবে, সেটাই স্টুল হয়ে বের হয়ে যাবে। সুতরাং স্টুলের পরিমাণটা অনেক বেশি হবে, সুতরাং বাল্কি স্টুল হবে। আর কি হবে? যেহেতু বিলিরুবিন আসছে না, বিলিরুবিনের কালার কীরকম? গোল্ডেন ইয়েলো। তো বিলিরুবিন তো আসতে পারতেছে না, বাইল তো আসতে পারতেছে না। তো বাইল ওইগুলো ডাইজেশন করতে পারতেছে না, যার কারণে এই কালারটা, স্টুলের কালার চেঞ্জ হবে না, কালারটা থাকবে পেল কালার। তার মানে পেশেন্ট এসে বলবে যে আমার স্টুলটা সাদা রঙের হয়, যেটা কারণে বলি পেল, এবং এটা একটু ফ্রদি হয়, এটা পানিতে ভাসবে, পানিতে ডুববে না এবং বেশি পরিমাণে হবে। তাহলে এটা পেশেন্টের কি আমরা লিডিং কোয়েশ্চেন করলে আমরা পেশেন্টের স্টুল সম্পর্কে আমরা জানতে পারবো। এখন যদি আমরা পেশেন্টের টেস্টের মধ্যে আসি, যে আমরা আরেকটা জিনিস এটাতে আমরা আরেকভাবে ব্যাখ্যা করতে পারি, যে এই যে ফ্যাটটা, আমি যদি একটা বাচ্চাকে যদি আমি এই পুরো ফ্যাটটা খাওয়াইতে চাই, ও খাইতে পারবে না। ধরুন এটা একটা পেয়ালা মতো আমি পুরোটার মধ্যে খাবার নিলাম, পুরোটাকে তাকে আমি মুখের মধ্যে দিয়ে দিলাম, সে খেতে পারবে না। কিন্তু আমি যদি চামচ নিয়ে এই যে এইটা মনে করি 1 চামচ, এটা 1 চামচ, এটা 1 চামচ, এটা 1 চামচ, 1 চামচে এইটুকু করে তাকে বাচ্চাকে মুখে দিই, বাচ্চা কিন্তু খেতে পারবে। তো এটা হলো আমাদের অনেকটা ইমালসিফিকেশনের মতো, যে আমার এই চামচ দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা হলো ইমালসিফিকেশন প্রক্রিয়া। চামচ যদি না থাকতো, আমি তাকে এই ছোটো ছোটো ড্রপলেট করে বাচ্চার মুখে দিতে পারতাম না। তেমনি বাইল যদি না থাকতো, তাহলে এত বড় ফ্যাট এরা ভাঙতে পারতো না, যার কারণে আমার অ্যামাইলেজ লাইপেজ এসে কাজ করতে পারবে না, আমার ফ্যাট ব্রেকডাউন হবে না। ফ্যাট যদি ব্রেকডাউন না হয়, আমার ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে না। আর আমার ব্লাডে যদি ফুড পার্টিকেল, মানে ফ্যাট সলিউবল যে খাবারগুলো, ফ্যাটি খাবারগুলো, ফ্যাটি ফুডগুলো অ্যাবজর্পশন হওয়ার একটাই সেটা হলো কি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হতে হবে। আমি যদি আমেরিকা যেতে চাই, সুতরাং আমাকে কী করতে হবে? আমেরিকান ভিসা লাগবে।
আমি যদি থাইল্যান্ডে যেতে চাই, থাইল্যান্ডের ভিসা লাগবে। তেমনি আমাকে যদি আমার ফ্যাটগুলো যদি বডিতে অ্যাবজর্পশন হইতে হয়, অবশ্যই তাকে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হইতে হবে, হয় ফ্যাটি অ্যাসিড, নাহলে টিজি, নাহলে কোলেস্টেরল, এগুলাতে কনভার্ট হইতে হবে। যদি কনভার্ট না হয় তাহলে কিন্তু আমার এই ব্লাড এগুলো অ্যাবজর্পশন হবে না। আর এগুলো যদি ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল কনভার্ট হইতে হলে অবশ্যই কী করতে হবে? ইমালসিফিকেশন হতে হবে। ইমালসিফিকেশন হওয়ার পরে ছোটো ছোটো ফ্যাটের ড্রপলেট হবে, তারপরে অ্যামাইলেজ, লাইপিড এসে এগুলোকে কাজ করবে, কাজ করে এগুলোকে ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল এগুলোতে কনভার্ট করবে। সুতরাং আমার বডির মেটাবলিজমের জন্য বা ডাইজেশনের জন্য আমার বিলিরুবিন বা বাইল অবশ্যই দরকার। আচ্ছা, এখন হলো আমরা যদি করি, ইনভেস্টিগেশনের দিকে তাকাই, তাহলে কী হবে? আমি এই পেশেন্টের ক্ষেত্রে কী করবো? চিন্তা করো যে আমরা জানি যে ব্লাডের মধ্যে যখন বিলিরুবিনটা থাকে সেটা আনকনজুগেটেড বিলিরুবিন থাকে। যখন যেটা লিভারে যায়, হেপাটোসাইট এটাকে আপটেক নেয়, হেপাটোসাইট এগুলোকে গ্রহণ করে, গ্রহণ করার পরে কী করে? এগুলোকে কনজুগেটেড করে। তার মানে আমার যেহেতু লিভার ভালো, আমার ব্লাড ভেসেলের মানে ব্লাডে কোনো রোগ নাই, জেনেটিক কোনো তার থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া এরকম কোনো সমস্যা, হিমোলাইটিক অ্যানিমিয়ার কোনো সমস্যা না, হিস্ট্রি নাই, তার লিভারও ভালো। তার মানে তার যদি 100টা বিলিরুবিন আনকনজুগেটেড বিলিরুবিন লিভারে ঢোকে, 100টা আনকনজুগেটেড বিলিরুবিন কি কনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হবে, কারণ তার লিভার ভালো আছে। সবগুলা সেলই কি বিলিরুবিনগুলোকে কনজুগেট করতে পারবে। সুতরাং এখানে যতগুলো বিলিরুবিন আসবে সবগুলো কি বিলিরুবিন? সবগুলোই কনজুগেটেড বিলিরুবিন। এখন এখানে তো অবস্ট্রাকশন কী কারণ হতে পারে? কার্সিনোমা, এটা প্যানক্রিয়াসের কারণ হতে পারে, পেরিয়াম্বুলার কার্সিনোমার জন্য হতে পারে, কোলেডোলিথিয়াসের জন্য হতে পারে, কোলাঞ্জিও কার্সিনোমার জন্য হতে পারে, তারপর এখানে এলো biliary স্ট্রাকচারের জন্য হতে পারে, এখানে কোলিসিস্টাইটিস হয়ে অথবা গলব্লাডার কার্সিনোমা, এটা বড় হয়ে এটাকে কম্প্রেশন করলো বন্ধ করে ফেললো, এটার কারণে অবস্ট্রাকশন হয়ে অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ হতে পারে। যে কারণেই হোক, তাহলে আমার যে বিলিরুবিনটা এখানে যে আছে ও যেতে পারতেছে না, ড্রেন করতে পারতেছে না, তখন এখানে স্টেসিস হবে, জমতে থাকবে আস্তে আস্তে বাড়বে। আরও একসময় এটা কী করবে? আমার যে সিস্টেমিক সার্কুলেশন চলে যাবে। তো সিস্টেমিক সার্কুলেশনে যখন যাবে, তা আমি কী ধরনের বিলিরুবিন পাবো? আমি এখানে ডিরেক্ট বিলিরুবিনটা পাবো, আর ইনডাইরেক্ট বিলিরুবিনটা নর্মাল পাবো। কারণ কি? কারণ ওর 100টা বিলিরুবিনই কি কনজুগেটেড হতে পারতেছে, কারণ তার লিভার তো ভালো, তার লিভার তো কোনো অসুবিধা নেই। তাহলে আমি যে বিলিরুবিনটা পাবো সেটা কনজুগেটেড বিলিরুবিন। তার মানে অবস্ট্রাকটিভ জন্ডিসে আমি কনজুগেটেড বিলিরুবিনটা রেস্ট পাবো, যাকে আমরা বলি ডিরেক্ট বিলিরুবিন। আর ইনডাইরেক্ট বিলিরুবিন, আনকনজুগেটেড বিলিরুবিনটা নর্মাল থাকবে, কারণ ও তো আনকনজুগেটেড বিলিরুবিনটা তো আর বাড়তেছে না, কারণ ও তো সবগুলি কনজুগেশন করতে পারতেছে। তারপর হলো অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেন্স, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেন্স। এগুলো কী হয়? যেহেতু এগুলো হেপাটোসাইটিস থাকে এই এনজাইমগুলো, সুতরাং এখানে সিবিডি অবস্ট্রাকশনে সাধারণত নর্মাল থাকে, কারণ ও তো লিভারের সমস্যা নাই। সুতরাং এটা যেহেতু হেপাটোসাইটের মধ্যেই থাকে, সুতরাং এলডিএসটি নর্মাল থাকে। তবে এটা যদি লং স্ট্যান্ডিং অবস্ট্রাকশন হয়, তাহলে অবস্ট্রাকশন যাটা আমি যদি বলি একটা বালতি ভর্তি দিলাম, কলের পানি পড়তেছে, তাহলে বালতির পানি কী হয়? ভরতে একটা সময় গিয়ে নিচ থেকে পড়ে। তো যখন এখানে অবস্ট্রাকশন থাকবে, তো বিলিরুবিন ভরতে উপর দিকে যাবে, উপরে গিয়ে ইন্ট্রাহেপাটিক ডাক্টগুলো কী হবে? ডাইলেটেড হবে। যখন ইন্ট্রাহেপাটিক ডাক্টগুলো ডাইলেটেড হবে, ওইখানে হেপাটোসাইট থেকে আর বিলিরুবিন আসতে পারতেছে না, তাহলে হেপাটোসাইট কিছু ডিস্ট্রাকশন হবে। সেক্ষেত্রে আমার হেপাটোসাইট ডিস্ট্রাকশন হওয়ার কারণে এলডিএসটি কিছুটা রেস্ট হতে পারে, তবে সেটা অবশ্যই মাইল্ড। তার মানে আমার অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেন্স, অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেন্স রেস্ট হতে পারে, তবে এটা যদি লং স্ট্যান্ডিং অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, সাধারণত আমার নর্মাল থাকে। অ্যালকালাইন ফসফেটেস কী হবে? যেহেতু আমার এই যে আমার সিবিডি সেল, সিবিডির মধ্যে থাকে এএলপি মানে এনজাইমটা, অ্যালকালাইন ফসফেটেসটা থাকে হলো এই সিবিডির যে সেল, এই সেলের মধ্যে। এখানে যদি এরকম বিলিরুবিনগুলো জমতে লম্বা সময় ধরে থাকলে কী করবো? এই সেলগুলোকে ইরিটেট করবে, ইরিটেট করতে একসময় সেলের যে মেমব্রেনটা ডিস্ট্রয় হবে। সেলের মেমব্রেন ডিস্ট্রয় হওয়ার কারণে কী হবে? অ্যালকালাইন ফসফেটাসগুলো বের হয়ে ব্লাডে চলে আসবে। তার মানে আমি এই পেশেন্টগুলোকে অ্যালকালাইন ফসফেটাসটা আমরা কী পাবো? এইসব পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটাসটা আমরা রেস্ট পাবো। আর কি হবে? প্রথম বিন টাইমের কী হয়? প্রথম বিন টাইমটা প্রলংড হয়। কেন প্রলংড হয়? প্রথম বিন টাইম প্রলংড কেন প্রলংড? কারণ এই যে আমি এটাকে বললাম যে এখানে অবস্ট্রাকশন আছে ডিউ টু এনি কজ, আমি অনেকগুলো কজ বলে ফেলছি। এই যে কোনো একটা কারণে যদি এখানে অবস্ট্রাকশন থাকে, তো বাইলগুলো তো আসতে পারবে না। বাইল যদি আসতে না পারে, ওই যেটাকে দেখাইছিলাম, ইমালসিফিকেশন হবে না। ইমালসিফিকেশন যদি না হয়,
অ্যামাইলেজ লাইপেজ এগুলোকে ভাঙতে পারবে না। অ্যামাইলেজ লাইপেজ যদি এগুলোকে ভাঙতে না পারে তাহলে ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে না। ফ্যাটি অ্যাসিড যদি কনভার্ট না হয় তাহলে এটা ব্লাড ভেসেলে যাওয়ার কথা, যেতে পারবে না। যদি ব্লাড ভেসেলে যেতে না পারে তাহলে কি হবে না, ফ্যাটি অ্যাসিডগুলো অ্যাবজর্পশন হবে না। যদি ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্পশন না হয়, আমার বডিতে কিছু ফ্যাট সলিবল ভিটামিন আছে। কী কী সেগুলো ফ্যাট সলিবল ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। এর মধ্যে আমার ভিটামিন কে যেটা ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। কীভাবে করে? যে আমার যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে সেখানে কিছু ক্লটিং ফ্যাক্টর আছে যেটা ভিটামিন কে এর উপর ডিপেন্ডেন্ট। এই ভিটামিন কে এর উপর ডিপেন্ডেন্ট, ও না থাকলে ওগুলো অ্যাক্টিভেশন হইতে পারে না। এখন যদি এখানে অবস্ট্রাকশন হয়, যদি এই প্রক্রিয়ার কারণে ফ্যাট অ্যাবজর্পশন না হয় তাহলে ফ্যাট সলিবল ভিটামিনগুলো কি অ্যাবজর্পশন হতে পারবে না। তাহলে ভিটামিন কে কি অ্যাবজর্পশন হতে পারবে না। যার কারণে আমার বডিতে ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি হবে। যখনই আমার বডিতে ভিটামিন কে এর ডেফিসিয়েন্সি হবে তখন আমার কি হবে, বডিতে যে ক্লটিং ফ্যাক্টরগুলো আছে, বডিতে কিন্তু ক্লটিং ফ্যাক্টর আছে কারণ আমাদের লিভার ভালো। ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করে কে? লিভার। আমার লিভার ভালো, লিভার ক্লটিং ফ্যাক্টর সিনথেসিস করছে, আমার বডিতে পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ অবস্থা থাকবে। কারণ অ্যাক্টিভ করার জন্য আমার কে আছে? ভিটামিন কে। ও কিন্তু আমার ডেফিসিয়েন্সি, কারণ আমার ফ্যাট অ্যাবজর্পশন হচ্ছে না, যার কারণে ফ্যাট সলিবল ভিটামিনগুলো কি অ্যাবজর্পশন হচ্ছে না। আমার ভিটামিন কে ডেফিসিয়েন্সি হচ্ছে, যার কারণে কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর কোনগুলো? 2, 7, 9, 10 এগুলো আমার ডেফিসিয়েন্সি হবে। তো এই যে ভিটামিন ফ্যাট সলিবল ভিটামিন অ্যাবজর্পশন না হওয়ার কারণে কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 2, 7, 19 অ্যাবজর্পশন হবে না, যার কারণে কি হবে, আমার ব্লিডিং সহজে বন্ধ হবে না। আর এই জন্যই আমরা বলি এই কারণেই তার প্রথম বিন টাইমটা কী হয়, প্রলংড হয়। তারপর কি, এখন কথা হলো, আমরা একটু আগে বলেছিলাম যে হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে প্রথম বিন টাইম প্রলং হতে পারে যদি এটা লং স্ট্যান্ডিং হেপাটোসেলুলার জন্ডিস হয়, মানে হেপাটিক ফেলিউর যদি ডেভেলপ করে তখন। কারণ কি, দুই কারণে। একটা হলো ওইটা সিনথেসিস করতে পারতেছে না। হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে লং স্ট্যান্ডিং হেপাটোসেলুলার জন্ডিস তখন হলো তার হেপাটিক ফেলিউর হয়ে যায়, ও ক্লটিং ফ্যাক্টর তৈরি করতে পারতেছে না, বডিতে ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্সির কারণে তার প্রথম বিন টাইম প্রলংড। আর অবস্ট্রাকটিভ জন্ডিস হলো লিভার ভালো, ও প্রথম বিন টাইম সিনথেসিস করতে পারতেছে কিন্তু সেটা ইনঅ্যাক্টিভ থেকে যাচ্ছে ডিউ টু ভিটামিন কে ডেফিসিয়েন্সি। সাপোজ আমি তো বড় মানুষ, এখানে আমার সাথে যদি একটা ক্লাস 5-এর বাচ্চাকে যদি লাগাই দেয় মারামারি করার জন্য, এখন আমার হাত পা যদি বেঁধে রাখে, আমি কি কিছু করতে পারবো? কিছু কিন্তু করতে পারবো না। কারণ আমি মানে বড় মানুষ, কিন্তু আমি এখানে আছি, কিন্তু আমি কি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছি, আমি কিন্তু কিছু করতে পারবো না, কারণ আমার হাত পা বাঁধা। তেমনি এটা হলো আমার অবস্ট্রাকটিভ জন্ডিসের মতো, যে আমার বডিতে ক্লটিং ফ্যাক্টর আছে কিন্তু ওই যে হাত পা বাঁধাটা খুলে দেয় কে? ভিটামিন কে। তো ভিটামিন কে যেহেতু নাই, যার কারণে হাত পা বাঁধা, আমি থেকেও কি কোনো লাভ নেই, আমি কাজ করতে পারছি না। এখন আমি কীভাবে বুঝবো যে এটা কি অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য প্রথম বিন টাইম প্রলংড নাকি হেপাটোসেলুলার জন্য? যদি আমি ইনজেকশন ভিটামিন কে দিই, আমরা নর্মালি অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টকে ইনজেকশন ভিটামিন কে ওয়ান্স ডেইলি করে 3 দিন দিই। যদি আমরা ভিটামিন কে ইনজেক্টেবল দেওয়ার পরে পেশেন্টের প্রথম বিন টাইম আয়এনআর নর্মাল হয়ে যায়, তাহলে বুঝতে হবে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। কারণ কি, তার ভিটামিন কে ডেফিসিয়েন্সি ছিল, আমি ভিটামিন কে দেওয়ার পরে এটা কারেকশন হয়ে গেছে। কিন্তু তার প্রথম বিন টাইম প্রলংড, আমি ভিটামিন কে দিলাম, দেওয়ার পরেও কারেকশন হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিসের জন্য না, ইটস মে বি ডিউ টু হেপাটোসেলুলার জন্ডিস। কারণ তার লিভার ড্যামেজ হওয়ার কারণে তার ক্লটিং ফ্যাক্টর তৈরি হচ্ছে না, যার কারণে আমি ভিটামিন কে যতই দিই কোনো লাভ নেই, কারণ ওর তো ক্লটিং ফ্যাক্টরই নাই। আচ্ছা, 2 নম্বর হলো 5 নম্বর হলে অ্যালবুমিন কী হবে, যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিস, তার লিভার তো ভালো, তার মানে অ্যালবুমিনটা এখানে নর্মাল থাকবে। তুমি লং স্ট্যান্ডিং হইলে যদি লিভার ড্যামেজ হয়, ওই ক্ষেত্রে অ্যালবুমিন কমতে পারে, কিন্তু এটা সাধারণত হয় না। গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স কী হবে, এটা অবস্ট্রাকটিভ জন্ডিসে বাড়বে। একটু আগে বলেছিলাম যে গামা গ্লুটামাইল ট্রান্সফারেন্স অবস্ট্রাকটিভ জন্ডিসে বাড়ে, এটা অ্যালকোহলিক লিভার ডিজিজও বাড়তে পারে। সুতরাং শুধু অ্যালকোহলিক লিভার মানে অ্যালকোহলের জন্যই বাড়ছে জিনিসটা এমন না, আমাকে প্রপার হিস্ট্রি নিতে হবে। আর একটা হিমোগ্লোবিন পার্সেন্টেজ, যেহেতু তার প্রিহ্যাপাটিক কোনো কজ নাই, সুতরাং তার মানে প্রিহ্যাপাটিক কজ বলতে আমরা থ্যালাসেমিয়া, হিমোলাইটিক এনিমিয়া, সিকেল সেল এনিমিয়া, তবে মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন এমন কোনো হিস্ট্রি নেই, সুতরাং তার হিমোগ্লোবিন পার্সেন্টেজটা নর্মাল থাকবে। তাহলে আমরা যদি দেখি
তাহলে আমরা সবগুলো অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে আমরা কী কী পাবো? তাহলে অবস্ট্রাকটিভ জন্ডিসের ক্ষেত্রে ডিরেক্ট বিলিরুবিনটা বেশি পাচ্ছি, ইনডাইরেক্ট নর্মাল পাচ্ছি, কারণ তার অবস্ট্রাকশনের কারণে কনজুগেটেড বিলিরুবিনটাই বাড়ছে। আনকনজুগেট তার যেহেতু আগে কোনো সমস্যা নাই, প্রিহ্যাপাটিক কোনো সমস্যা নাই, লিভার কোনো সমস্যা নাই, সবগুলো কনজুগেশন হচ্ছে, সুতরাং তার শুধু ডিরেক্ট বিলিরুবিনটা বাড়ছে। তার যেহেতু লিভার ভালো, সুতরাং তার অ্যালানিন অ্যামিনো ট্রান্সফারেজ বা AST ALT এটা নর্মাল থাকবে, যেহেতু তার হেপাটোসাইট ভালো। যেহেতু তার অবস্ট্রাকশন, তার এই সেলগুলো ড্যামেজ হবে, সেল ড্যামেজ হওয়ার কারণে সেখান থেকে কী হবে, অ্যালকালাইন ফসফরাসটা বের হয়ে চলে আসবে, তার কারণে তার অ্যালকালাইন ফসফরাসটা বেড়ে যাবে, মানে রক্তে বেড়ে যাবে। প্রথম ইনটাইমটা কী পাবো, প্রলং পাবো, কারণ কি তার অবস্ট্রাকশনের জন্য বাইল আসছে না, বাইল না আসার কারণে ফ্যাটি মালসিফিকেশন হচ্ছে না, ফ্যাটি মালসিফিকেশন হওয়ার কারণে অ্যামাইলেজ লাইপোজগুলোকে ভেঙে ট্রাইগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করতে পারছে না, ট্রাইগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিডে কনভার্ট না হওয়ার কারণে ফ্যাট অ্যাবজর্পশন হবে না, ফ্যাটি অ্যাসিড যদি অ্যাবজর্পশন না হয় তাহলে ফ্যাট সলিউবল ভিটামিন অ্যাবজর্পশন হবে না, ফ্যাট সলিউবল ভিটামিন যদি অ্যাবজর্পশন না হয় তাহলে ভিটামিন কে ডেফিসিয়েন্সি হবে, ভিটামিন কে যদি বডিতে ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমার যে কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর 2, 7, 9, 10 সেগুলো অ্যাক্টিভেশন হবে না, সেগুলো যদি অ্যাক্টিভেশন না হয় তাহলে আমার প্রথম ইন টাইম কী হবে, প্রলং হবে, কারণ ও ব্লিডিং বন্ধ করতে পারবে না, তাহলে প্রথম ইন টাইমটা প্রলং হবে। অ্যালবুমিন কী হবে, অ্যালবুমিনটা নর্মাল থাকবে, কারণ তার হেপাটোসাইট ভালো, অবস্ট্রাকটিভ জন্ডিসে তার হেপাটিক সেলে কোনো অসুবিধা নাই, সুতরাং হেপাটিক সেল পর্যাপ্ত পরিমাণ অ্যালবুমিন তৈরি করতে পারছে, এই জন্য আমার নর্মাল থাকবে। যদি লং স্টেডিং অবস্ট্রাকশন হইতে হইতে তার হেপাটোসাইট চলে যায়, লিভার ড্যামেজ হয়, ওই ক্ষেত্রে এটা আলাদা হিসাব, ওই ক্ষেত্রে অ্যালবুমিনটা কমে যেতে পারে। গামা গ্লুটামেল ট্রান্সফারেজটা অবস্ট্রাকটিভ জন্ডিসে সাধারণত বাড়ে, তবে সেটা অ্যালকোহলিক লিভার ডিজিজও বাড়তে পারে বা CLD-তেও বাড়তে পারে। হিমোগ্লোবিন পার্সেন্টেজটা নর্মাল থাকবে। তো আমরা কজ জানলাম, কী কী কারণে আমরা ব্লাড টেস্ট কী কী মানে পাবো, আমরা এটা জানলাম কী কী কারণে হয়। আমরা প্রথমে বলেছিলাম যে একটা স্টোনে ষাটকে কোলোডেকোলিথিয়াসের জন্য হতে পারে, এটা হলো প্যানক্রিয়াস হেডে যদি টিউমার হয় এটা কারণে হতে পারে, মানে আমরা বলি কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস। এই যে অ্যাম্পুলার চারপাশে টিউমার জন্য হতে পারে পেরি অ্যাম্পুলারি কার্সিনোমা। CVD-র মধ্যে যদি টিউমার হয়, যাকে আমরা বলি কোলাঞ্জিও কার্সিনোমার কারণে অবস্ট্রাকশন হতে পারে, এটা হতে পারে biliary স্ট্রাকচার ডেভেলপ করে হতে পারে। কার্সিনোমা গল ব্লাডার বড় হয়ে টিউমারটা কমন হেপাটিক ডাক্ট অবস্ট্রাকশন করতে পারে, তার জন্য হতে পারে। এটা হলো ইন্টেস্টাইনাল যে ওয়ার্ম, সেগুলো এসে এখানে মানে অবস্ট্রাকশন করে কোলেস্টেসিস ডেভেলপ করে তার অবস্ট্রাকটিভ জন্ডিস ডেভেলপ করতে পারে, এগুলো কজ। এখন আমরা ব্লাড টেস্ট করলাম, আমরা ইমেজিং কী করতে পারি? ইমেজিং আমরা করতে পারি, আমরা হলো আলট্রাসোনোগ্রাম করতে পারি, আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ার সিস্টেম উইথ প্যানক্রিয়াস। এটা করে আমরা মোটামুটি, কারণ গোল্ড স্টোনের জন্য এটা গোল্ড স্ট্যান্ডার্ড, আমরা মোটামুটি আলট্রাসোনোগ্রাম করে একটা আইডিয়া পেতে পারি যে তার কোনো কোলেসিস্টাটিস ডিউ টু ক্যালকুলাস কোলেসিস্টাটিস আছে কিনা জানতে পারি, তার CVD-তে কোনো স্টোন আছে কিনা জানতে পারি, CVD-তে কোনো স্ট্রাকচার আছে কিনা জানতে পারি, কোনো ওয়ার্ম আছে কিনা আমরা আলট্রাসোনোগ্রাম করে জানতে পারি, বা কার্সিনোমা হেড অফ প্যানক্রিয়াস আছে কিনা আমরা একটা ধারণা পেতে পারি। তবে আমরা যদি আরও ভালো ভিউ পেতে চাই অবশ্যই আমাকে MRCP করতে হবে, কারণ MRCP হলো একটা ওয়েল ভিজুয়াল ফিল্ম, যেটা আমরা হলো একটা ওয়েল ভিজুয়ালাইজ একটা ফিল্ম দিবে, যেটা আমরা পুরো CVD, তার লিভার, তার প্যানক্রিয়াস, কোথাও কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, কোথাও কোনো ডিফেক্ট আছে কিনা, কোথাও কোনো ম্যালিগনেন্সি আছে কিনা, কোথাও কোনো স্টোন আছে কিনা আমরা MRCP করে দেখতে পারবো। আর একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হলো আমরা যদি এই পেশেন্টগুলোকে তিনটাতে জন্ডিস আমরা আলোচনা করেছিলাম, গতকাল আলোচনা করেছিলাম দুইটা, প্রি হ্যাপাটিক এবং হ্যাপাটিক জন্ডিস, আর আজকে হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। তো ইউরিনের মধ্যে আমরা কি পাবো এইটা একটু আমরা আলোচনা করিনি, ইউরিনটা কেমন হয়। তো প্রি হ্যাপাটিক জন্ডিসে কী হয়, আনকনজুগেটেড বিলিরুবিন। আনকনজুগেটেড বিলিরুবিনটা কি, এটা একটা হলো ফ্যাট সলিউবল। যেহেতু এটা ফ্যাট সলিউবল, এটা তো ইউরিন দিয়ে এক্সক্রিশন হবে না, সুতরাং আনকনজুগেটেড বিলিরুবিনের ক্ষেত্রে আমরা ইউরিনের মধ্যে বিলিরুবিনটা অ্যাবসেন্ট থাকবে, বিলিরুবিনটা অ্যাবসেন্ট। হেপাটোসেলুলার জন্ডিসে কী হয়, কিছু কনজুগেশন হচ্ছে, সুতরাং কিছু ওয়াটার সলিউবল। হেপাটোসেলুলার জন্ডিসে কিছু আনকনজুগেটেড অবস্থায় থেকে যায়, কারণ অনেকগুলো সেল ডিস্ট্রাকশন থাকে, তার মানে ওর তো কনজুগেটেড আনকনজুগেটেড দুইটাই বেশি হয়, যার কারণে ওটা ভ্যারিয়েবল, কিছু ইউরিনে থাকবে কিছু থাকবে না, মানে অল্প পরিমাণে ইউরিনে থাকবে। অবস্ট্রাকটিভ জন্ডিসে কী হয়, ও তো 100%ই কী হয়, কনজুগেশন করতে পারে, যেহেতু ওর লিভারে ঢোকার আগে রক্তে কোনো সমস্যা নাই, মানে কোনো ব্লিডিং ডিসঅর্ডার নাই, বা ব্লাডে কোনো অ্যাবনর্মালিটি নাই, লাইক থ্যালাসেমিয়া, সিকেল সেল অ্যানিমিয়া, হিমোলারিক অ্যানিমিয়া, এগুলো কোনো হিস্ট্রি নাই, তার লিভার ভালো আছে, এখানে পুরো 100% কনজুগেশন করতে পারতেছে, যার কারণে ওর ইউরিন দিয়ে কী হবে, বিলিরুবিনগুলো অনেক বেশি পরিমাণ যাবে, এই জন্য ইউরিনটা কী হয়, ভেরি ডার্ক হয়। তাহলে আমার প্রি হ্যাপাটিক জন্ডিসে ইউরিনটা হবে নর্মাল, হেপাটোসেলুলার জন্ডিসে
মার্ডলি ডার্ক হবে, কারণ অল্প পরিমাণ কনজুগেশন হচ্ছে, সেটা ইউরিন দিয়ে যাচ্ছে, এই জন্য মার্ডলি ডার্ক হবে। এবং অবস্ট্রাকটিভ জন্ডিসে ভেরি ডার্ক হবে, কারণ ওর সবগুলোই কনজুগেশন হয়, সবগুলো ইউরিন দিয়ে পার হবে। আরটা হলো স্টার্কোবিলিনোজেন। স্টার্কোবিলিনোজেন কি, এই আনকনজুগেটেড বিলিরুবিনটা এসে এখানে ইন্টেস্টাইনে আসে, এসে এটাকে স্টার্কোবিলিনোজেনে কনভার্ট করে। এই স্টার্কোবিলিনোজেনটা চলে যায় হলো ইউরিন দিয়ে, পরে এটাকে কিডনি দিয়ে বের হয়, ইউরিন দিয়ে বের হয়। তো স্টার্কোবিলিনোজেনটা পাওয়া যায় কোথায়? প্রি হেপাটিক জন্ডিসে, কারণ এটা আনকনজুগেটেড বিলিরুবিনটাই কনভার্ট হয়ে এটা হইতে হয়। তো যেহেতু এটা আনকনজুগেটেড বিলিরুবিনটা কনভার্ট হইতে হয়, এখন অবস্ট্রাকটিভ জন্ডিস কি হয়? প্রি হেপাটিক জন্ডিসে আমরা স্টার্কোবিলিনোজেন পাবো। আর হেপাটোসেলুলার জন্ডিসে ওই সেম আগের মতো, যেহেতু ওর কিছু ভালো কিছু খারাপ, সুতরাং আমরা এটা স্টার্কোবিলিনোজেন কিছু ইউরোবিলিনোজেন অল্প পাবো, ভেরিয়েবল। আর অবস্ট্রাকটিভ জন্ডিস যেহেতু অবস্ট্রাকশন হয়ে আছে, ওরা আনকনজুগেটেড বিলিরুবিন তো আসার কোনো সুযোগই নেই, কারণ তো সবগুলি কনজুগেশন হচ্ছে, এবং এই অবস্ট্রাকশনের জন্য এখানে বিলিরুবিন আসার সুযোগ নেই, সুতরাং এখানে ইউরোবিলিনোজেন আমরা পাবো না। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।